এবার জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আবারও ক্ষমতা ফিরে পেলেন শেখ হাসিনা। পদত্যাগ করলেন আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস। মহাবিপদে পড়েছেন উপদেষ্টা এবং তার সমন্বয়করা। কি করতে চলেছে দর্শক সারা দেশে, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। সরকার আর সরকারে আসার পর থেকে গণমাধ্যমে খুব বেশি কথা বলেন না, তবে গতকালকে তিনি আপনার উপদেষ্টা আসিফের, ছাত্র উপদেষ্টা আসিফের একটা বইয়ের কি বলছে মোড়ক উন্মোচনে তিনি গিয়েছিলেন। তো সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এতদিন যাবৎ সবাই মনে করত আসিফ নজরুল তিনি আসলে বিএনপি পন্থী, কারণ আওয়ামী লীগ সরকার আমলে যারাই আওয়ামী লীগের বিপরীতে কথা বলতো সবাই ভেবে নিত তিনি বিএনপির লোক। তা জিনিসটা স্পষ্ট হচ্ছে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূস, আসিফ নজরুল স্যাররা সবাই মনে করছেন এই জাতীয় নাগরিক পার্টি তারাই হচ্ছে মূল খেলোয়াড়, যাদের যাওয়া উচিত। বাকিরা ক্যারিটারি কাইটা যদি যাইতে পারে আর কি করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, তাদের সম্মানের সঙ্গে প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সফরের তৃতীয় দিন গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোলটেবিল আলোচনায় যোগদান করেন। জনাব গুতেরেস যেহেতু একটা রাউন্ড টেবল বৈঠক করেছেন অনেকের সাথে, এর মধ্যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সংস্কার কমিশনের চেয়ারপারসনরা ছিলেন, সিভিল সোসাইটি মেম্বাররা ছিলেন। সেখান থেকে বেরিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তিনি যেভাবে সাংবাদিকদেরকে ফেস করেছেন তাতে মনে হয় তিনি বেশ বিরক্ত। এই বৈঠকটা নিয়ে সরকার বিরক্তির নিশ্চয়ই সরকারের ওপরই হবার কথা, এবং মহাসচিবের সাথে তারা হয়তো সৌজন্য দেখাতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার খেয়ে ক্ষমতা পেতে যাচ্ছে ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারে আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিতটা দেখে আসি। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন, কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান, বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকের ওপরেই পড়বে। তিনি আরও বলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। কিন্তু বড় কিছু বলতে কি বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূস? এবার আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে, আর এই পরিষেবা চালু হলে ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে উন্নতি হবে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর এদিকে তার দাবি, বড় প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু হবে এর জেরে। তার আশা, কক্সবাজার প্রযুক্তির হাব হতে পারে। সরকার কিছু ধরিয়ে দেবে না, সরকার উৎসাহ দেবে, আপনাদের ধরে নিতে হবে। আরও বড় কাজ করতে হবে নাগরিকদের সরকারের সমর্থন আছে, এই কথা বলেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন শুনবো। নিজের পরিচর্যা দেশের জন্য আত্মরে গেলে বহুত কাম করে ফেলা যায়। এই চেষ্টা করেন যদি কক্সবাজার এনে আজকে পর্যটন কেন্দ্র হইতাম, চাইলে না হইতাম না, পর্যটনের কথা বারবার করার দরকার নাই। এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি কক্সবাজার, এই পুরো জিনিস শ্রমিকেরা খেয়াল করে। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। এই দ্রুতগতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে। এসে যদি যায়, কি ব্যবহার হবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে, যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে। এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে, এই তো ব্যবসা বাণিজ্যের কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গাতে এটা ফোকাস একত্রিত রাখবেন। আমি বলতেছিলাম, এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতো। একজন বলছে কক্সবাজার করবো, ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন পর বলবো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে? যদি আমরা এটা ধরে ফেলে, জিনিসটা ভেতরে ঢুকে যায়। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার যেগুলো করছে ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো। আপনারা আর চিন্তা করার কিছু নেই, আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এর পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো জায়গা, পুরো দেশ তো আমরা করতে পারবো না। আমরা আমাদের এলাকাকে, কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে, তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না? যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারি, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি। সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন। যদি কেউ এরকম উদ্যোগ নেন, আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে, আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমিও তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম। আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমার সাধ্য মতো আমি ব্যক্তি হিসেবে আপনাকে
বুদ্ধি দিতে পারি, সলা দিতে পারি, এটা হতে পারে। কাজে ওইভাবে চিন্তাটা করে। সরকারের কাছে ফর্দ দিতে দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো কোথায় যে হারিয়ে যাবে এইসব ফর্দ কোনো ঠিকানা নেই। নিজের কাছে নিজে করে ফেলতে পারে, এটা অনেক অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে, সেই জন্য বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই, কক্সবাজারে আছে। এটা আপনারা একটু খেয়াল করেন। কি যেখানে দরজাটা খুলে দেওয়া যাবে সেটা আজকে বলেন, আমারে বলেন, আমি তো সামনেই আছি। কেন এই লবণ শিল্পের দরজা খুলতে হলে কি চাবিটা ঘুরাতে হবে আমারে বলেন সরকারের পক্ষ থেকে? তাহলে আমি তার ধরে দিই, তুমি ঘুরাইতেছে না, বলুন না, সামনে সামনে সরকারের কি করণীয় আপনি জানেন। লবণ কিভাবে উৎপাদন করতে হয়, কারা খায়, কি দামে খায়, কোথায় বিক্রি করা যায়, সব আপনি জানেন। সরকার আপনাকে কি করে দেয়? আপনি বলতে আমার কি করতে হবে, ব্যাংকের লোন নিয়ে দিতে হবে। সরকার তো ব্যাংকের লোন নিয়ে দেয় না, এটা ব্যবসা। তো আপনি যাবেন ব্যাংকের সঙ্গে দেন দরবার করবেন, ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য। ব্যবসায় কাজ করবে। প্রসঙ্গত, ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবায় যুক্ত হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা বিস্তারের লক্ষ্যে স্টারলিংকের সঙ্গে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান অংশীদারিত্বে যুক্ত হয়েছে। গত 13 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় আমেরিকান ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তখন বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু করার বিষয়ে ইলন মাস্ককে আহ্বান জানান মোহাম্মদ ইউনূস, যার কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা বিশেষ করে বাংলাদেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে বলে জানান মোহাম্মদ ইউনূস। হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকদের উপরে পড়বে। তিনি আরও বলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরে বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। কিন্তু বড় কিছু বলতে কি বোঝাতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস, এবার আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত বলবো। বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আগামী কয়েকদিনের মধ্যে চালু হবে, আর এটা থেকে আশা করা হচ্ছে যে এর ফলে ব্যবসা বাণিজ্যে অনেকটাই উন্নতি হবে। তার দাবি, বড় প্রযুক্তি ভিত্তিক ব্যবসা শুরু হবে এর জেরে, আর তার আশা কক্সবাজার প্রযুক্তির হাব হয়ে উঠবে। সরকার কিছু ধরিয়ে দেবে না, সরকার উৎসাহ দেবে। আপনাদের ধরে নিতে হবে, আরো বড় কাজ করতে হবে নাগরিকদের সরকারের সমর্থন আছে, এই কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনবো। নিজের করে দুই-চার জন আত্মরে গেলে বহুত কাম করে ফেলা যায়। এই চেষ্টাকান করেন দিল্লির কক্সবাজার এনে আজকে পর্যটন কেন্দ্র হইতাম চাইলে না হইতাম না, পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি কক্সবাজার, এই পুরা জিনিস মেকারা খেয়াল করে। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকালে 9:50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাকে বিদায় জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, তাদের সম্মানের সঙ্গে প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সফরের তৃতীয় দিন গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোলটেবিল আলোচনায়ও যোগদান করেন। বাংলাদেশ সফর শেষ হবার প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস
যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সব কিছুর একটা মূল্যায়ন একটু করতে চাই। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার চোখে পড়লো, সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে জনাব গুতেরেস যেহেতু একটা মানে রাউন্ড টেবল বৈঠক করেছেন অনেকের সাথে, এর মধ্যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সংসদ কমিশনের চেয়ারপারসনরা ছিলেন, সিভিল সোসাইটি মেম্বাররা ছিলেন, সেখান থেকে বেরিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তিনি যেভাবে সাংবাদিকদেরকে ফেস করেছেন তাতে মনে হয় তিনি বেশ বিরক্ত এই বৈঠকটা নিয়ে। সরকার বিরক্তি নিশ্চয়ই সরকারের ওপরই হবার কথা এবং মহাসচিবের সাথে তারা হয়তো সৌজন্য দেখাতেই গেছেন। যাই হোক, এই প্রসঙ্গটাতে আসবো, কিন্তু এর মধ্যে যা যা ঘটনা ঘটলো আমাদের কি টেক অ্যাওয়ে এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। গতকাল খুবই আলোচনার বিষয় হয়েছিল জনাব অ্যান্থনিও গুতেরেসের সাথে আমাদের প্রধান উপদেষ্টা টেকনাফে গেছেন, রোহিঙ্গাদের সাথে তারা ইফতার করেছেন। নট অনলি দ্যাট, এদিন রোজা করেছিলেন, অ্যাটলিস্ট ফাস্টিং, আমরা এটাকে রোজা এভাবে না বললেও করেছিলেন সংহতি জানিয়ে, এবং প্রায় লাখখানেক মানুষের সাথে তারা ইফতার করেছেন। এবং খুবই আলোচিত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার একটা ভাষণ, চাটগাঁয়া ভাষার ভাষণ। আমি যেহেতু জন্মেছি বড় হয়েছি চাটগাঁর একদম কাছে, চন্দ্রঘোনা, রাঙামাটি জেলার, আমাদের পাশেই রাঙ্গুনিয়া ছিল, কলেজ চিটাংয়ে পড়েছি, প্রচুর চিটাংয়ের বন্ধু বান্ধব ছিল, ফলে এই ভাষাটা আমি খুব ভালো বুঝি, একটু বলতেও পারি, যদিও তাদের যে অ্যাকসেন্ট এবং ইন্টোনেশন সেটা আমার নেই। যাই হোক, আমি প্রতিটা শব্দই বুঝেছি, যারা অনেকে বোঝেননি তারা বোঝার চেষ্টা করেছেন। আমি দেখলাম তুমুল আলোচনার বিষয় হয়েছে। অ্যান্ড আই মাস্ট সে অত্যন্ত প্যাশনেট, ইমোশনাল একটা স্পিচ ছিল, দুর্দান্ত, ভীষণ মায়ায় তিনি তাদের সাথে কথা বলেছেন। কিন্তু একটা ছোট্ট সংশয় বা খটকা আমার লেগেছে, এই স্পিচটা এই ভাষায় দেওয়া ঠিক হয়েছে কিনা। কারণ রোহিঙ্গাদের ভাষাটাও আসলে চাটগাঁয়ের ভাষাই। আমি বহু রোহিঙ্গার ভাষা শুনেছি আগেও, বুঝেছি সেগুলো খুঁটিনাটি, কারণ এই ভাষাটা আমি বুঝি। মানে ডক্টর ইউনুস যখন এই ভাষায় ভাষণ দিচ্ছেন এবং রোহিঙ্গারা যেটা বুঝতে পারছে, ফলে মিয়ানমারের একটা ন্যারেটিভ এস্টাবলিশড হয়। তারা দীর্ঘদিন থেকে বলছে এরা মূলত চাটগাঁ থেকে যাওয়ার মানুষ, তারা মানে মিয়ানমারের নাগরিকই না। যাই হোক, এই আলোচনাটা সরিয়ে রেখে আমরা মূল কাজের কথাতে যদি আসি, সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন। আগামী ঈদ যাতে তারা তাদের নিজ ভূমিতে করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু আসলে এটা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। আদৌ রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে কিনা আমার সন্দেহ আছে, সেই আলোচনা আরেকদিন করব। এটা যে হবে না সহসাই তার প্রমাণ হলো, জাতিসংঘের মহাসচিবকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে সেফ রিটার্নের কোনো আশু সম্ভাবনা তিনি দেখেন না। আজকে যে সংবাদ সম্মেলন হলো তাতে একটা জিনিস খুব ক্লিয়ার, যে উনি আসলে আমাদের এটা সরকারের জন্য খুবই পজিটিভ বা প্লাস পয়েন্ট হয়েছে জাতিসংঘ মহাসচিবের মতো এমন একজন মানুষ আসা, এবং আমাদের এই সরকারের ট্রানজিশনাল সময় তারা সাহায্য করতে প্রস্তুত। তারা মানে এক্স্যাক্টলি যেটা বলেছেন, আমি একটু যদি পড়ি বাংলায় ব্যাপারগুলো এরকম: এদেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহত্তর পরিসরে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা, ঐক্যমত্য সহায়তা করতে প্রস্তুত। সকলের জন্য একটি টেকসই, একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের উপরে নির্ভর করতে পারেন। এটা তিনি বলেছেন। তাতে মনে হতে পারে যে এটা তার গুরুত্বপূর্ণ এজেন্ডা। আমার কাছে আসলে মনে হয় না। তার বক্তব্যে উনি এটা ইনক্লুড করেছেন কারণ ওই বৈঠকটা, যেটার কথা আমি শুরুতে বলেছি, তিনি আসলে বাংলাদেশে কেন এসেছেন তার এই সংবাদ সম্মেলনে তিনি ক্লিয়ারলি বলেছেন। সেটা হচ্ছে প্রত্যেক রমজানের সময় তিনি পৃথিবীর কোনো না কোনো অঞ্চলের দুর্দশাগ্রস্ত, নানানভাবে সংকটের মধ্যে থাকা মুসলিম সম্প্রদায়ের কাছে যান। অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।